ঘটনা আমরা শুনছি, আয়নাঘর থেকে শুরু করে আমরা একটু আগে যারা বললো যাদেরকে ছাত্রত্ব বাতিল করা হয়েছে, এই সবগুলোই কিন্তু হয়েছে আসলে এগুলো একটাও কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে। এগুলো হয়েছে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করার জন্য। ধরুন যে আমার একটি মামলা যখন হয়, আমি খুব আশ্চর্য হয়ে যাই যে আমাদের এই যে কুলাঙ্গার আমাদের বিচার ব্যবস্থা, আমি প্রেস ক্লাবে একদিন বলেছিলাম, এই যে আমাদের বিচারকরা যারা গোলাম হয়েছেন, তাবেদার হয়েছেন, চাটুকার হয়েছে কিংবা সরকারের দাস ছিল, আমি গর্বের সাথে বলতে চাই মেজর মিজান ভাই বলেছেন আরেকজন কুলাঙ্গার সম্বন্ধে জুনুনাকে বিচার আওতায় নিয়ে আসবে, আমি অ্যাপ্রিসিয়েট করি এই সমস্ত। আমার কথা হচ্ছে, আমি ধরুন আমার বিরুদ্ধে একটা ভেরিটি ব্যাগ চুরির মামলা হয়েছে, একটা মোবাইল চুরির মামলা হয়েছে, আপনার কি মনে হয় যে আমি একটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি একটি ল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, আমি কি একটি ভেরিটি ব্যাগ চুরি করতে পারি? ইউ ব্লাডি ফাদার যে বিচারক, যিনি বিচারক হিসেবে বসে আছেন, উনি তো মানুষের পেটে জন্মেছেন, তাই না? উনি তো মানুষের পেটে জন্মেছেন। ইজ নট এ বিচ। সে তো জানে যে আমি একটা মোবাইল তো চুরি করতে পারি না, তারপরেও কিন্তু তারা এগুলো করছে। তো ওই জায়গাগুলোতে আমাদেরকে নক করতে হবে। আমি দেখি আমাদের পুলিশ ভাইরা দাস মানে কৃতদাস হয়েছে, বললেই কি আমাকে ধরে নিয়ে আসতে হবে? আরে ভাই, আমি তো পড়াশোনা করে হয়েছি, আমি তো মানুষের পেটে জন্মেছি, কুকুরের পেটে তো জন্মাই নেই আমি, আমাকে বললে আমি ধরে নিয়ে আসবো? একজন ম্যানেজার, একজন টিচার ধরে নিয়ে আসবো? এখন কথা হচ্ছে, যারা, আমি সাধুবাদ জানাই, এই কালো অ্যাক্ট যখন তৈরি হয়, আপনারা জানেন যে এটি প্রথম শুরু হয়েছিল 2006 সালে। 2006 সালে এটি প্রথম হয় আইসিটি অ্যাক্ট দিয়ে। 8 অক্টোবর 2006 সালে আপনার সেখান থেকে 54, 55, 56, 57 এবং 66 ধারা ওখান থেকে বাতিল করে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা হয়। পৃথিবীর অনেক দেশে এই ধরনের আইন আছে, কিন্তু এইভাবে একদম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনি কিছুই লিখতে পারবেন না, কিছুই করা যাবে না। যদি মিজান ভাই সুন্দর করে বলেছেন যে বঙ্গবন্ধুর ছবি একটা দিয়ে বাস মামলা করে ফেলাম, কত ইজি, কোনো প্রমাণ নাই, কিছু নাই, ধরে নিয়ে গেলাম। তো পরবর্তীতে যেটি হচ্ছে, এখান থেকে ডিজিটাল শব্দটি বাদ দিয়ে 18 সেপ্টেম্বর 2023 এটিকে সাইবার সিকিউরিটি করা হয়েছে। সেখানে কিন্তু দেখুন যে ধারা 43 পরোয়ানা ছাড়া গ্রেফতার করা, কি ভয়ঙ্কর একটি বিষয়। আপনি বাসায় এসে বাস বাসায় যা কিছু আছে ল্যাপটপ থেকে শুরু করে সবকিছু আপনি নিয়ে চলে যাবেন এবং ধরে নিয়ে গেলেন, কারণ আপনাকে দ্বারা রাষ্ট্রের ক্ষতি হতে পারে। আমার মনে হয় যে কয়েকজন ব্যক্তি, আমি একটু নামগুলো বলতে চাই, যারা সেই সময়, যেমন মিজান ভাই বলেছেন যে উনি 25শে ফেব্রুয়ারি 2010 সালে, রাইট আফটার 1 ইয়ার বিডিআর বিদ্রোহের পর উনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন। আমি জানি যে ডক্টর শাহাদিন মালিক, যিনি বর্তমানে চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের, উনি কঠোরভাবে এটার প্রতিবাদ করেছিলেন। এই কালো আইনগুলো বাতিল করতে হবে, এটি মানবাধিকারের সঙ্গে যায় না, এটি গণতন্ত্র পরিপন্থী, এটি আমাদের সংবিধান পরিপন্থী। যেভাবে মামলা হামলা দিয়ে নির্যাতন করা হয়েছে, এটার কোনো আইন আসলে এদের কাছে কোনো আইন লাগে না। ধরে নিয়ে গেছে, আমি থানায় গেছি, বলছে 50 করে চালান দিব, তাকে বিশেষ মানে ফলে একটা জন্য ধরায় বাকি একটা ধারাসি নিয়ে এসছে, দেখা গেছে পরবর্তীতে তাকে 3টা মামলা দিয়ে 5টা মামলা দিয়ে। আমার কথা আসলে বিএনপির কথা একটু তুলে ধরলাম, পাশাপাশি আমি শুধু এইটুকু বলবো, আসলে এই আন্দোলনের ঘটনায় আমি হাউস বিল্ডিং মানে উত্তরাতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। আমার বাসা 1 নম্বর রোডে, আমার বাসার পিছনে উত্তরা মাস্কার প্লাজার উল্টো দিকে আমার বাসার পিছনে 5 নম্বর রোডে র্যাবের হেলিকপ্টার থেকে ডিরেক্ট গুলি করা হয়েছে একটি বাচ্চা মেয়েকে, ক্লাস 10-এ পড়ে। সেটা একটি বাচ্চা ছোট্ট ইয়ের সাথে খেলাধুলা করতেছিলেন, সেই গুলিটা ইনতে ঢুকছে, ইনতে বের হয়ে গেছে। আমার বাসার সামনে 1 নম্বর রোড হওয়ার কারণে পুলিশ এসে ডিরেক্টলি গুলি করে মারছে। আজকে হাসিনা বলে বা তার দোসররা বলে যে পুলিশ গুলি করে মারে না, আমার চোখের সামনে গুলি করে মারা হয়েছে। আমি 17টা লাশ ঢাকা বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেছি। এই 17টা লাশ 2টা তার আত্মীয় স্বজন নিয়ে গেছে, 15টা লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। পরবর্তীতে মাত্র সেই ফ্যামিলিরা 5টা লাশ পেয়েছে। বাকি 10টা লাশ কোথায় গেল? বাকি 10টা লাশ কোথায় গেল? কেন তারা ফেরত পান নাই? তার আত্মীয় স্বজনরা নিশ্চয়ই পুড়ে ফেলেছে। আজকে এই যে যারা, এই বিশেষ করে বলবো যাদের কারণে আমরা আজকে মুক্তভাবে কথা বলতে পারতেছি, প্রথম আমি মনে করি তাদের এই পুনর্বাসন করা, সাহায্য সহযোগিতা করা, যারা হারিয়েছে। আজকে আমার ভাতিজাকে আমি হারিয়েছি, আপনারা দেখেছেন কিনা, সাভারে টাঙ্কির উপর থেকে ফেলায় দেওয়া হয়েছে, এটি আমার ভাতিজা। আমার প্রস্তাব হলো, মানবরচিত আইন দিয়ে মানবের কখনো কল্যাণ হয় না, অতএব সৃষ্টিকর্তা যদি সৃষ্টি করছেন তার আইন দিয়ে মানবের কল্যাণ নিহিত করার প্রচেষ্টা করতে হবে। আমি একজন ইসলামী রাজনীতিবিদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন করি। বিগত সরকারের আমলে আমি 7 বার জেল খেটেছি, একাধারে 32 মাস আমি জেল খাটতে হয়েছে, 26 দিন রিমান্ড। প্রেস ক্লাবের ভিতরে প্রোগ্রাম করলাম, গেটে আসার পরে গ্রেফতার, নামাজ পড়ে দাঁড়িয়েছি, কিছু বলার আগে ওখান থেকে নিয়ে গেছে। এই নির্যাতন জুলুম শেষ থাকে না। বললাম
আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার এখন মনে হচ্ছে যে বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই মনে হয় আমার অপরাধ হয়ে গেছে। এই দেশে থাকার মতো এই পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। জননিরাপত্তা আইন 2000, সন্ত্রাস বিরোধী আইন 2009, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2008। আপনারা যদি খেয়াল করেন এই প্রত্যেকটা রেজিম একটা আদর্শিক দল থেকে উদ্ভূত হয়েছে। আমাদের বড় রাজনৈতিক দলগুলোর প্রতি আমার একটা আক্ষেপ এবং অভিযোগ, 1972 থেকে 75 পর্যন্ত যে গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। সেই হত্যাকাণ্ড, সেই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যদি বিচার তারা করতেন যারা বিগত সময়ে ক্ষমতায় ছিলেন, আজকে হয়তো এই জুলাই আগস্টের গণহত্যার আমরা মুখোমুখি হতাম। হয়তো এই অবিচারের সংস্কৃতি যারা ক্ষমতার স্টেক হোল্ডার ছিলেন তারা কন্টিনিউ করার কারণে আজকে আমাদেরকে এখানে বসতে হয়েছে কালো আইন নিয়ে। আমি সন্ত্রাস বিরোধী আইনের কয়েকটা ছোট বিষয় আলোকপাত করতে চাই। এই আইনটা কিন্তু প্রণীত হয়েছে 24 ফেব্রুয়ারি 2009। পিলখানা হত্যাকাণ্ড 25-26 ফেব্রুয়ারি 2009। অর্থাৎ শেখ হাসিনা জানতেন, তার সরকার তারা পরিকল্পিতভাবে এই আইনটাকে, হয়তো তাদের কিছু টেকনিক্যাল কারণে 24 ফেব্রুয়ারি হয়ে গেছে, কিন্তু এই আইনটা দিয়ে তারা পরবর্তীতে এই পিলখানা হত্যাকাণ্ড সহ যত জাতীয় হত্যাকাণ্ড হবে এগুলোকে চাপা দেওয়ার জন্য এই আইনটা, এটা হচ্ছে এই আইনের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড। এবং 2013 সালে এই আইনকে সংশোধন করে আরো ভয়ানক জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে আগে ছিল এর 6 ধারায় যে জাতীয় ভূখণ্ডর সার্বভৌমত্ব অখণ্ডতা নিয়ে যদি কোনো রকম হচ্ছে প্রশ্ন যদি তৈরি হয় বা যদি কোনো হুমকি তৈরি হয় সেটা তারা অ্যাড্রেস করবে। 2013 সালে তারা সংশোধন করে আনলো অন্য কোনো দেশেরও যদি অখণ্ডতা সার্বভৌমত্ব যদি প্রশ্নের মুখে পড়ে তাহলে বাংলাদেশ এই আইন প্রয়োগ করবে। টেকনিক্যালি তারা পার্শ্ববর্তী একটি দেশের নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের জনগণের কাঁধে এই আইনের মাধ্যমে চাপিয়ে দিয়েছে। যেহেতু এখন আমাদের একজন উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখর, উনি একটা কিন্তু কালো আইন তৈরি করে গেছেন। সেই কালো আইনটা হচ্ছে কি নির্বাচনের আইন, যেটা নিবন্ধনের আইন, এটা কিন্তু ওনার তৈরি করা মানি লেভেলে। উনি এতগুলো উপজেলা, এতগুলো অফিস, এতগুলো, এটা করে উনি কি করেছেন, মানে গণতন্ত্রের ভেসেল তৈরি করে ফেলছেন, মানে যাতে আর কোনো নতুন রাজনৈতিক দল তৈরি হতে না পারে। সেই জন্য আমার মনে হয় যে সেখানে যে একটা মানে কেন্দ্রীয় অফিস, কেন্দ্রীয় কমিটি, গঠনতন্ত্র এবং এজেন্ডা, এই 4টা জিনিস যদি থাকে তাহলে দলকে নিবন্ধন দেওয়া যেতে পারে। ওই জায়গায় কিন্তু একটা আন্দোলন দরকার আছে, নাহলে কিন্তু নতুন রাজনৈতিক দল আসবে না, হিজবুল থাকলেও রাজনৈতিক দল হইতে পারবে না। আপনি যত কথাই বলেন না কেন, এই বিষয়গুলো কিন্তু এটা আমি একটা বললাম কি, হ্যাঁ। আর পাশাপাশি একটা জিনিস ইনক্লুড করতে হবে, বিকজ বাংলাদেশের সংবিধানে আপনি ফালায়াতে মানে কাটছাপ করেন, মানে ফাদার অফ দ্য নেশন বলে একটা কথা আছে, যে ফাদার অফ দ্য নেশন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইখানে আমি একটা রিফর্ম চাইতেছি, সেটা আমি বলছি বাংলাদেশের মানে ফাউন্ডিং ফাদার্স থাকতে পারে, তবে সেটা 4 জন ব্যক্তি। সেই 4 জন ব্যক্তি কি 1905 সালে স্যার সলিমুল্লাহ, উনি ওই যে বঙ্গভঙ্গ করেছেন, উনি ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। এরপরে 1940 সালে শেরে বাংলা, উনি লাহোর প্রস্তাব দিয়েছেন মুসলমানদের জন্য নেশন বা নেশনস যাই বলে। সেকেন্ড উনি, থার্ড আমি বলতে পারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি 46-এ নির্বাচন করেছেন, রায় হয়ে গেছে, ওখান থেকে উনি বিভক্তের কথা বলেছেন। এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি কাকবাড়ি সম্মেলনে মানে লাতুর দিদুকু বলিয়ে দিয়ে বলেছেন। হ্যাঁ, তো এই 4 জনকে ফাউন্ডিং ফাদার আনলে এইটা কিন্তু আমাদের সংবিধানে ইনক্লুড করতে হবে, নাহলে ওই যে ওই শিকড়টা থেকে যাবে কিন্তু।